খবরের মধ্যে একটা খারাপ খবর হয়েছে 26-এ বিধানসভায় ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা বলেছেন নওশাদকে হারাবো। তার মানে 26-এর পরে যদি না হারাতে পারি তাহলে আমি পার্টির থেকে রিয়েল দেবো আর পার্টি করবো না। তাহলে 26-এ বিধানসভা হয় আপনি হেরে চলে যাবেন, এটা খারাপ জিনিস হবে। আর নয়তো শওকত মোল্লা সাহেব ওই রকম নটোরিয়াস ক্রিমিনালকে রাজনীতিতে না চাইবে। ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ইতিহাস দেখুন। পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে সঠিক কথা বলার জন্যই আক্রান্ত হচ্ছে বা আক্রমণের শিকার লক্ষ্যবস্তু হচ্ছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যে এসেছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া ফেডারেশন যদি আপনারা এক জায়গায় থাকেন, যে আক্রমণ বিগত দিনে নেমে আসছিল সেটা অনেকটা কমবে বলে আমি আশা। সেই জন্যই আপনাদের দরকার ইউনিটি। আর আপনারা ইউনিটির জন্যই তো আজকে আপনাদের এই সম্মেলন করছেন। এই সম্মেলনে আপনি এলেন, কি দেখলেন, কি বলবেন? আমাদের দারুণ লাগলো, একটা নতুন ভবিষ্যতের আমি কিছু একটা দেখতে পাচ্ছি। যে আমার আগে বক্তা আমাদের সিনিয়র মোস্ট শাহজাহান সাহেব পলিটিশিয়ান, সরি সাংবাদিক, তিনি একটা কথা বললেন, কিছু তথ্য বাস্তব কথা। কোভিড এর পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কি গুরুত্ব বা কতটা এরা করতে পারে, কিভাবে কোনো একটা বিষয়কে এরা দান করে দিতে পারে, বেনিফিট যে তারা এরা কোনো সময় দিলে দিতে পারে। আছে পশ্চিমবাংলার জেলা, পশ্চিমবাংলার দক্ষিণ ত্রিপুরা জেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন সত্যি আমার ভালো লাগছে। সেই জন্যই আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি আপনাদের এই সম্মেলনের একজন পেশাদারী হওয়ার জন্য। আশা করবো যে লক্ষ্য নিয়ে আপনারা তৈরি করেছেন, মানুষের প্রান্তিক মানুষের খবরটা হয়তো অনেক শহরে কলকাতার বাবুদের কাছে নয় না, কিন্তু আমরা যারা এখানে সাংবাদিক আছি ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রান্তিক এলাকার আমরা আমাদের প্রান্তিক মানুষের এলাকার সঠিক খবরটা যখন আমরা মিডিয়ায় এই প্ল্যাটফর্মে রাখবো, তখন দেখবেন শহরের বাবুরা খবর করতে বাধ্য হবে এবং প্রান্তিক এলাকার সমস্যাগুলো দ্রুত। এই যে এখান থেকে একটা আওয়াজ দিচ্ছে ডিজিটাল মিডিয়া ফেডারেশন, আপনার কাছে দাবি রেখেছে বিধানসভার মধ্যে তাদের দাবিপত্রগুলো পেশ করা। দেখুন, সাংবাদিক হিসাবে স্বীকৃতি যে আপনারা দাবি আমাকে বলছেন, এই বিষয়টাকে নিয়ে আমি আমার বক্তব্য বলেছি, এখনো বলছি আমাকে একটা আপনারা আপনাদের লিখিত প্রস্তাব দিন। এটা নিয়ে অবশ্যই বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আমি রিটেনও দেবো, প্রয়োজনে আমি মেনশনও করে বিষয়টা জানাবো। কারণ আপনারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক জগতে, আপনাদেরকে স্বীকৃতি যাতে দেওয়া হয় তার জন্য পলিসি তৈরি করা, গাইডলাইন তৈরি করা, সেইগুলো সরকার কত তৈরি করবে। সুন্দরবন প্রত্যন্ত এলাকা তখন ব্যাপারটা হচ্ছে যত মেধা যা আছে আপনি দেখুন, তো ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছে। এই যে এই বছরই সন্তোষ ট্রফি জিতে আসলো, গত বছর দুর্ভাগ্য আমাদের লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম। আপনার মিজোরামের কাছ থেকে আমরা গোল, মিজোরামের কাছে গোল খেয়ে ফিরিয়েছি। এই মিজোরাম আমাদেরকে দেখলে কাপে ফুটবলে, ফুটবল মানে সন্তোষ ট্রফিতে আমাদের বেঙ্গল হয় চ্যাম্পিয়ন আর রানার্স। প্রায় 30 বার মতো রানার চ্যাম্পিয়ন আরো বেশি হয়ে আছে। এবারে আমরা চ্যাম্পিয়ন, যে চ্যাম্পিয়ন টিমে টাইগারের সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে, একজন আমাদের সমাজের মানুষ, সে গ্রামের মেধা আছে, সেটাকে বহিঃপ্রকাশ করার নির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না। যদি প্ল্যাটফর্ম সঠিকভাবে দেওয়া হয়, স্কিল, তাদের যে স্কিল আছে সেটা বিশ্ব জয় করতে পারবে। দুর্ভাগ্য আমাদের, আমরা সমস্তটাই শহর কেন্দ্রিক করে ফেলছি। আমাদের আমি ভাঙড় বিধানসভার বিধায়ক, তো আমাদের ভাঙড়ের পিউঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আমাদের তহুরা খাতুন স্টেট লেভেলে যেতে দৌড়ি চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের ভাঙড়ের ছেলে ISL কাপ পেয়েছে। আমাদের ভাঙড়ের ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে, কিন্তু আমাদের ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স নেই। তাহলে আমাদের বাংলার ছেলেকে কোথায় যেতে হয়? রায়ে যেতে হয় কোথায়? দূরে গিয়ে অনুশীলন করতে হয়। কিন্তু আমাদের বাংলার ছেলেদের অর্থনৈতিক ভাবে তারা দুর্বল। বা আপনি যে কথা বললেন, ও যদি কিনা রবীন বললে ভাই, ও যদি ঠিক মতো ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পায়, বিশ্বজয় করবে। কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের, ওটা ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না। বেশি প্ল্যাটফর্ম পায়, এখান থেকে যে যাবে আসবে, খাওয়া, গাড়ি ভাড়া, সেই খরচের জায়গা নয়। আর্থিকভাবে দুর্বল আমরা গ্রামীণ মানুষ। এই সমাধান করা তো স্পোর্টস ডিপার্টমেন্টের দরকার। আমি আশা করবো স্পোর্টস ডিপার্টমেন্ট আর মিনিস্টার আরো বেশি প্রগ্রেসিভ হবে, এই গ্রামীণ সমস্যাগুলোকে সমাধান করবে। মহেশতলা সম্প্রতি ঘটে যাওয়া মহেশতলা রবীন্দ্রনগরে যে ঘটনা,
যে একটা সামান্য বিষয়কে ফলওয়ালাকে বসাকে কেন্দ্র করে যে এরকম পরিস্থিতি খবরের শিরোনামে উঠে এসেছে মহেশতলা। এবং গতকাল আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন ওখানে গেলেন, সেই ধর্মের রাজনীতি বলুন বা যাই বলুন না কেন, উস্কানিমূলক হাইকোর্টের থেকে যথাযথ পারমিশন নিয়ে উনি গিয়েছিলেন, কিন্তু ওখানে দেখা গেলো যে মূল মন্দির প্রাঙ্গণ সেখানে হিন্দু মহিলারা ওখানে ঢুকতে দিলেন না, তাদের বিক্ষোভ দেখালেন। কি বলবেন এই ব্যাপার? মহেশতলা যে ঘটনাটা পরিকল্পিত ঘটনা, যে করেছেন মেল হোতা, তার আমরা ছবি দেখলাম, কি অনেক ছবি আপনারা বা দেখিয়েছেন বা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, যে শাসক ঘনিষ্ঠ একটা। সে ওখানে ব্যাপারটা হচ্ছে আমার জানার মধ্যে ভুল থাকতে পারে। হিন্দু ধর্মের তুলসীতলা বাড়ির উত্তর দক্ষিণ কোণে হয়, সরি আমরা পূর্ব দক্ষিণ কোণে হয়, পূর্ব উত্তর কোণে আমি আমার আসছে না, তো এটা হয়। স্বাভাবিকভাবে আমরা যত তুলসী তলা দেখেছি বাড়ির সাথে অ্যাটাচমেন্ট হয়, বাড়ির সাথে হয়, তো হঠাৎ করে রাস্তার উপরে হবে না। এখানে পরিকল্পিত ভাবে একটা দাঙ্গা বা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে। মানুষ যথেষ্ট সংখ্যক বিশ্বাস, ঐক্যে বিশ্বাস, কিন্তু সেখানে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য দুটো জনগোষ্ঠীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা এই ভুল আমাদেরকে করলে হবে। আমি আমাদের মহেশতলা আমাদের এলাকার সমস্যা আমাদের কি সে মিটিয়ে দিতে হবে। আর প্রশাসনের তো এখানে ব্যর্থতা 100 বার আমি বলবো। সকাল 10টা থেকে যখন দেখছি এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে, প্রশাসন তো সেখানে টেক আপ দরকার। এক নম্বর। দ্বিতীয় কথা, দেখবেন আপনি কলকাতা বা শহরের আশপাশে আপনি আপনার বাড়ির ভেতরে প্লাস্টার করবেন, বাড়ির ভেতরে রিপেয়ার করবেন, আপনার কাছে প্রশাসনের লোক চলে যাবে। আর থানার অদূরে দিনছুড়া দূরত্বে যখন ওগুলো গাছ ছিল, প্রশাসন চুপ করে বসেছিল। 20 থেকে 25 বছর ধরে লোকটি ফল বিক্রি করতে পারে, ওখানে লোকটি ফল বিক্রি করতো। যখন দেখছে অন্য ওই ছাড়া অন্য সে দোকানে ঘোরাঘুরি করতে, স্বাভাবিকভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা ফুল এন্ড কনফিডেন্স নিয়ে সাথে বলছি যে থানার সরাসরি বড়বাবু হোক বা থানাকে না টাকা দিয়ে অতদিনও ব্যবসা করার সুযোগ পেত না, নিয়মিত একটা টাকা থানাকে দিত। দেখছে ওর জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাচ্ছে, তখনই তাকে আটকে দেওয়া দরকার ছিল। তুলসী তলা তো হয়তো শেষে একদম দিয়েছে, তার আগে তো গাতাগাতি করছিল। তা আমার অনুরোধ মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে, যে যত ভোট আগিয়ে আসবে রাজনৈতিক কারবারিরা এরকম করবে, আর গরিব মানুষের কে বলির বাঁকড়া বানাবে, গরিব মানুষকে কুরবানি দেবে। কি হিন্দু কি মুসলমান, ক্ষতিগ্রস্ত আজকে কারা হয়েছে, কারা জেলে আছে, কারা অ্যারেস্ট হয়েছে, কে ফল বিক্রি করতে পারলো না, দেখুন সব কারা, সব গরিব মানুষ। আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ঘটনা ঘটে গেলে মাথা ঠান্ডা করে এটাকে ডিল করবেন, এটা নিয়ে ধর্মীয় উন্মাদনা কেউ ছড়াবেন না। আজকে দেখুন সংবাদ মাধ্যমে দিল্লিতে করা হয়েছে, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের সম্মান কিন্তু তাকে দেওয়া হয়। তিনি মহেশতলা কাণ্ডটি দেখুন মাথায় তো ব্যাপারটা হচ্ছে বিজেপি তার ব্যর্থতাকে কোনোদিন পশ্চিমবাংলা থেকে স্বীকার করবে, স্বীকার করবে না তারা। উত্তরপ্রদেশে দলিত হওয়াটা হচ্ছে অপরাধ। এই ধরনের একটা উৎসব ভবনের মতো একটা ভবন ভাড়া করে দলিত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, পিটিয়েছে সেখানে গিয়ে, যে তোদের এত সাহস, তুই লোক এতনা হিম্মত হ্যাঁ তোরা এখানে বিয়ে দিবি। সেটা নিয়ে এরা হিন্দু হিন্দু ভাই ভাই করে স্লোগান দিচ্ছে। তাহলে উত্তরপ্রদেশের দলিতটা কি ওদের হিন্দু ভাই নয়? সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে, কে ইঞ্জিনিয়ারিং পড়ছে, সে 4th সেমিস্টার চলছে, তাকে মারধর করে, তাকে পিচ্ছাপ করিয়ে পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করে। সাউথ ইন্ডিয়া এক্সইউভি গাড়ি কিনেছে, এটাই অপরাধ যে দলিত হয়ে এক্সইউভি গাড়ি কিনবে? উত্তরপ্রদেশে গাড়ি ওভারটেক করে চলে গেছে, তোর অপরাধ এতটা, তোর সাহসকে দিয়েছে তুই আমাকে ওভারটেক করে চলে যাবি, তুই দলিত পিটিয়েছে। এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। 2014 থেকে 2019 সব থেকে বেশি আক্রান্ত হয়েছে দলিতরা, তারপরে মুসলমানরা, তারপরে আদিবাসীরা। মুসলমানদের কথা ছেড়েই দিলাম, হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে, এনে কোনো মুখ খুলেছে? নির্বিচারে মন্দির মসজিদ গুলো করে শহীদ করে দিচ্ছে। মসজিদের কথা তোমরা বলবেই না, মন্দিরের গুলো একটু বলুক। এরা স্বার্থের জন্য আজকে মন্দির গুলোকে শহীদ করছে, কিন্তু আবার যখন ভোটের দরকার হবে হিন্দু হিন্দু ভাই ভাই এরা গল্প শোনাবে। এদিক পশ্চিমবাংলা একই করবে। এখন এদের ভোটের প্রয়োজন হয়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিটে গেলে হিন্দুর মন্দির ভেঙে দেবে, এদের কোনো এ থাকবে না। এখানেও ভাঙড়ের হাত আছে, এখানেও ভাঙড়ের মানুষের হাত। তুষার ঘোষ মহাশয় মামলা করেছিলেন, ভাঙড়ে তার বাড়ি, বামনঘাটা অঞ্চলে, সিপিএম এর একজন লিডার, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের তিনি দায়িত্বশীল একজন, হাইকোর্টে মামলা করেছিল।
মামলা লড়েছিল সত্যিও সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার শামীম দ্বারা লড়াই করেছিলেন, অর্ডার হয়েছিল। আমি তো অনেক আগে থেকে বলছিলাম যে চোরেদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন সুপ্রিম কোর্ট সবচেয়ে বড় বড় অ্যাডভোকেট লাগাচ্ছে। আমাদের রাজ্যের বকেয়া আটকে রেখেছে, তার জন্য কেন সংবিধানের সম্ভবত 131 আর্টিকেল 131 সম্ভবত সেটাকে সামনে রেখে কেন মামলা করছে না? কথা ছিল না, এখন মামলা হচ্ছে। আমি আশা করবো কেন্দ্র সরকারের কাছে অনুরোধ এটাই করবো যে এই 100 দিনের কাজ করে পশ্চিমবাংলার হেভি অংশের মানুষ কিন্তু এখন সংসার চালাচ্ছে। যদি কাজ বন্ধ হয়ে যায়, কত দুর্ভাগ্য এদের, মানে দুর্যোগের মধ্যে এদের জীবনযাপন করতে হচ্ছে। অবিলম্বে 100 দিনের কাজ চালু করা হোক, সাথে সাথে যারা দুর্নীতি করছে তাদেরকে ধরে তিহার জেলের মধ্যে রাখা। কালকে দেখলাম যে সোনপুরে যে গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোলে আলো গোল্লা গেছে। দেখো একটা কথা বলছি, দুটো একটা দিন দাঁড়া কিছু এদের নোংরামি অনেক বেশি এক্সপোজ হবে। এদের কাছে আর কিছুই নেই, ভাঙলে হারাবে কি পাবে? এরা মিথ্যে পাবে আমাদের ছেলেদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু রাজ্যে একের পর এক কি করবেন? অসুবিধা ডেমোক্রেসি আছে, ভালো লেগেছে গেছে। তবে একটা কথা বলবো, আমার ভাইজানের দল চয়নের ক্ষেত্রে একটু সংযত হওয়া দরকার। যে দল ওয়াকাফ আন্দোলন করতে গেলে দিল্লি যাওয়া নিদান দিচ্ছে, যে দল যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নুপুর শর্মা, নবীন কুমার জিন্দাল, নবীন কুমার যখন বাজে মন্তব্য করেছিল, তখন যে আন্দোলন হচ্ছিল, তখন দিল্লি যা নিয়ে নিদান দিচ্ছে। যেই দল আপনাদের যে দলের নেতারা উত্তর 24 পরগনার ওয়াকফ সম্পত্তি নিয়ে, এই দলের নেতারাই দক্ষিণ 24 পরগনার ওয়েটল্যান্ড বুঝিয়ে ধ্বংস করে দিচ্ছে পরিবেশকে, যে দলের দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে, যে দলের দুর্নীতির জন্য ফেক এসটিএসসি চাকরি পেয়ে যাচ্ছে, অরিজিনাল এসটিএসসিরা চাকরি পাচ্ছে না, যে দলের জন্য আনিসকে শহীদ হতে হলো, যেই দলের জন্য এত দুর্নীতি পশ্চিমবাংলা চলছে, সেই দলের নাম লেখানোর ক্ষেত্রে, দল চয়নের ক্ষেত্রে আমি বলবো ওনার সংযত হওয়া দরকার। তো ভালো খবরের মধ্যে একটা খারাপ খবর হয়েছে 26 বিধানসভায় ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা বলছেন নওশাদকে হারাবো। তার মানে 26 পরে যদি না হারাতে পারি তাহলে আমি পার্টির থেকে রিয়েন দেবো আর পার্টি করবো না। তাহলে 26 বিধানসভা হয় আপনি হেরে চলে যাবেন, এটা খারাপ জিনিস হবে। আর নয়তো শওকত মোল্লা সাহেব ওই রকম নটোরিয়াস ক্রিমিনালকে রাজনীতিতে না চাইবে।